Hello boys, today I am going to discuss a lesson of grammar. In earlier classes I have discussed past perfect continuous tense, and now I am going to discuss future indefinite tense. First of all, you have to learn what is future indefinite tense. Okay? অর্থাৎ প্রথমত তোমাদেরকে যেটা জানতে হবে যে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে। দেখো, ভবিষ্যৎকালে ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে যখন কোনো সাধারণভাবে কোনো কাজ করা হয় সেটাকেই আমরা কি বলি, ফিউচার ইনডিফিনিট টেন্স। একটু দেখে নি ক্যামেরাটা। ওকে, ভবিষ্যৎকালে যখন সাধারণভাবে কোনো কাজ করা, হওয়া বা ঘটা বোঝায় তখন তাকে সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। দেখো তাহলে সেটাই লিখছি, যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা ঘটবে, কোনো কাজ হবে বা ঘটবে। এখানে আরেকটা লিখে দিই, সাধারণভাবে। সাধারণভাবে হবে বা ঘটবে বোঝায় তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স। কি লিখলাম? যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ঠিক আছে? ক্যামেরাটা খুবই গন্ডগোল করছে তো। যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ঠিক আছে, এটা হলো ডেফিনেশন। এখন যেটা আমরা জানব, যে একটা উদাহরণ নিচ্ছি। দেখো, একটা উদাহরণ নিচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্সে। যেমন রহিম আগামীকাল কলকাতা যাবে। তাহলে রহিমের কাজটা এখনো সম্পাদিত হয়নি, ভবিষ্যৎকালে কোনো কাজ এরকম ঘটবে, সাধারণভাবে ঘটবে, তাহলে সেটাকে আমরা কি বলছি, ফিউচার ইনডিফিনিট টেন্স। রহিম আগামীকাল কলকাতা যাবে, তাহলে কি লিখবো? রহিম উইল গো টু কলকাতা টুমরো। রহিম উইল গো টু কলকাতা টুমরো, রহিম কাল বা আগামীকাল কলকাতা যাবে। ঠিক আছে, রহিম উইল গো টু কলকাতা টুমরো। এখন যেটা আমরা দেখব এর ফরমেশন অর্থাৎ গঠন। এই গঠনটা কি হয়, কীভাবে গঠনটা হয়? গঠনটা দেখো, গঠনটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কারণ যেহেতু এক্ষেত্রে ভবিষ্যৎকাল শ্যাল আর উইল, আর ইনডিফিনিট টেন্সে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর তোমরা দেখেছো শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এটা অবজেক্ট বা আদার্স, এটা আদার্স লিখছি। ওকে, তাহলে মেন ফর্মুলাটা কি হলো, ফরমেশনটা কি হলো? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, এটা হলো ফর্মুলা। এবার শ্যাল কার ক্ষেত্রে হয় আর উইল কার ক্ষেত্রে হয়? ঠিক আছে, দেখো ফার্স্ট পারসন
ফার্স্ট পারসন যেমন আমি, আমরা, আই, উই, এদের ক্ষেত্রে শ্যাল হয়। বাদ বাকি সেকেন্ড পারসন ইউ, হি, সি, ইট, দে সকলের ক্ষেত্রেই উইল হয়। ঠিক আছে, আগে আমরা এটা হলো ফর্মুলা, এটা হলো আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল হয়, ইউ, হি, সি, ইট, দে এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কি হয়, বা থার্ড পারসন সেকেন্ড পারসন এগুলোর ক্ষেত্রে হয় উইল। ঠিক আছে, এখন দেখো আয়ের ক্ষেত্রেও কখনো কখনো উইল ব্যবহার করা হয়। কখন ব্যবহার করা হয় দেখো, আমি যদি লিখি আমি কলকাতা যাব, ধরে নাও আমি লিখলাম, এগুলো কপি করছি, ধরে নাও লিখছি আমি কলকাতা যাব, তাহলে সাধারণভাবে বলছি কলকাতা যাব, এটা সাধারণভাবে বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে হবে কি, আই শ্যাল গো টু কলকাতা। কিন্তু যদি বলা হয় আমি কলকাতা যাবই, আমি কলকাতা যাবই যদি বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে শ্যাল না হয়ে হবে কি উইল, আই উইল গো টু কলকাতা। মানে এই যে কথাটা যাবই, এই যাবই কথাটার মাধ্যমে কি বলা হচ্ছে, যাবই কথাটার মাধ্যমে জোর করা হচ্ছে, জোর দিয়ে বলা হচ্ছে, এমফেসিস দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি কলকাতা যাব, সেটা আমার যা হতেও পারে নাও পারে, অর্থাৎ কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমি কলকাতা যাবই মানে আমাকে কলকাতা যেতেই হবে, আমাকে বাধ্য যেতেই হবে। সেই ক্ষেত্রে কি হবে, আই উইল গো টু কলকাতা। ঠিক আছে, আই বা শ্যালের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। যেমন যদি বলা হয় সে কলকাতা যাবে, সে কলকাতা যাবে, হি উইল গো টু কলকাতা। কিন্তু যদি বলা থাকে সে কলকাতা যাবে, অর্থাৎ জোর দিয়ে যদি বলা হয়ে থাকে, তাহলে এই উইলটার জায়গায় হয়ে যাবে শ্যাল, হি শ্যাল গো টু কলকাতা। ঠিক আছে, এটা হলো নিয়ম। কিন্তু বর্তমান গ্রামারে, বর্তমান ইংরেজি গ্রামারে এগুলো না হলেও হয়। যেমন এক্ষেত্রে আমি যদি লিখি আই উইল গো টু কলকাতা, মানে আমি কলকাতা যাবই, এটা নাও বোঝাতে পারে, শুধু হতে পারে আমি কলকাতা যাব। অর্থাৎ এই ক্ষেত্রেও আমি উইল ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রেও উইল ব্যবহার করা যায় বর্তমান গ্রামার অনুযায়ী। আই উইল গো টু কলকাতা এটা ব্যবহার করা যায়, আমি কলকাতা যাব। ঠিক আছে, তাহলে আমি কলকাতা যাবই, আই উইল গো টু কলকাতা, এটা তো আগে হতো, কিন্তু বর্তমানে আই উইল গো টু কলকাতা যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে কোনো ভুল হবে না। অর্থাৎ ফার্স্ট পারসনের ক্ষেত্রেও আমি উইল ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপরে দেখে নাও, এরপরে দেখো না যে আমরা যেটা জানবো, আমরা প্রত্যেকটা তিনটে করে ফর্মুলা জানি, তিনটে করে ফর্মুলা আমরা লিখেছি। একটা হলো অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভের ফর্মুলা, হ্যাঁ বাচকের ফর্মুলা। যেমন আমি কোনো একটা সেন্টেন্স লিখলাম যে একটা সাধারণ একটা লিখলাম,
কবির আগামীকাল কাজটি করবে। কবির আগামীকাল কাজটি করবে, তাহলে এটা একটা সদর্থক বাক্য। ঠিক আছে, কবির আগামীকাল কাজটি করবে মানে কালকে কাজটা হবে। তাহলে লিখব কি, কবির উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। কবির উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। ফরমেশনটা দেখো, গঠনটা দেখো। কবির সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ শ্যাল অথবা উইল প্লাস মেন ভার্ব আছে ডু, এটা মেন ভার্ব অর্থাৎ ডুটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব 1 প্লাস এটা আদার্স, এটা অবজেক্ট আছে দ্য ওয়ার্ক অবজেক্ট, কিন্তু আমি আদার্স লিখছি কারণ এখানে টুমরোটাও তো আছে। কবির উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। ফরমেশনটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স, এটা হলো ফার্স্ট ফর্ম। এটা হলো অ্যাফার্মেটিভের ফর্ম অর্থাৎ সদর্থকের। এরপরে আসছে কি, এরপরে আসছে কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্মুলা কিভাবে হবে, আমি যদি এটাকে প্রশ্ন করি কবির আগামীকাল কাজটি করবে, এটাকে যদি প্রশ্ন করি কবির কি আগামীকাল কাজটি করবে, তাহলে হবে কবির কি আগামীকাল কাজটি করবে। এটা হলো জিজ্ঞাসাসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, কিভাবে করলাম, কবির আগামীকাল কাজটি করবে, কবির কি আগামীকাল কাজটি করবে, তাহলে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে গেলে তোমরা তো জানো ভালোভাবে যে আমরা যে অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করি, এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনতে হয়, তাহলেই আমাদের কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে এটা হবে উইল, অর্থাৎ এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে অক্সিলারি ভার্বটা এটা সাবজেক্টের আগে আসে। ঠিক আছে, এখানে হবে, তাহলে হবে উইল কবির ডু দ্য ওয়ার্ক টুমরো। কবির কি কাল কাজটি করবে। তাহলে ফরমেশনটা কি হলো, দেখো ফরমেশনটা হলো প্রথমে অক্সিলারি, এখানে অক্সিলারি শ্যাল বা উইল হয়, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হলো আদার্স। এটা হলো ইন্টারোগেটিভের ফর্মুলা। ঠিক আছে, এটা হলো ইন্টারোগেটিভের ফর্মুলা। এরপরে যেটা আছে সেটা হলো নেগেটিভের ফর্মুলা। ঠিক আছে, নেগেটিভের ফর্মুলা দেখো, আমি নেগেটিভ লিখছি। দেখো নেগেটিভ উপরে লিখছি, এর নিচে না লিখে অ্যাফার্মেটিভের জায়গায় লিখছি, এই ইন্টারোগেটিভের জায়গায় লিখছি। ইন্টারোগেটিভটা আমি অমিট করলাম। দেখো ইন্টারোগেটিভটা অমিট আমি করছি, এখানে লিখছি নেগেটিভ অর্থাৎ না বাচক। দেখো এটাই আমি লিখলাম, কবির আগামীকাল কাজটি করবে না। কবির আগামীকাল কাজটি করবে না, তাহলে কি হবে, কবির সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কবির, তারপরে অক্সিলারি দেবো কবির উইল। এই অক্সিলারির পরে বসাতে হবে একটা নট, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভটা বসাতে হবে। কবির উইল নট ডু দ্য ওয়ার্ক টুমরো। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা কি হলো, সম্পূর্ণ
গুরুত্বপূর্ণ ফর্মুলা হলো প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, এক্ষেত্রে শ্যাল বা উইল হয়, প্লাস নট প্লাস ভার্ব 1 প্লাস আদার্স। এটা হলো ফর্মুলা। কি করতে হবে নেগেটিভের ক্ষেত্রে? নেগেটিভের ক্ষেত্রে এই শ্যাল বা উইলের পরে একটা নট বসাতে হবে, অর্থাৎ নেগেটিভ ফর্মটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, ফিউচার ইনডিফিনাইটের নেগেটিভ ফর্মুলাটা হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আপাতত এ পর্যন্ত। আশা করি তোমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্বন্ধে এই ক্লাসটা তোমাদের ফিউচার ইনডিফিনাইট সম্বন্ধে জানতে এবং বুঝতে সাহায্য করবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তখন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।